বিশ্বব্যাপী সহিংসতার কারণে গত বছর রেকর্ড সংখ্যক 6.5 কোটি মানুষ গৃহহীন হয়েছে প্রতিবেদন জাতিসংঘের। ইরাকের ফাল্লুজা ছেড়ে পালিয়েছে 80,000 বাসিন্দা। সিরিয়া সীমান্তে তুর্কি সেনাদের গুলিতে 11 সিরীয় বেসামরিক নাগরিক নিহত। সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় বাড়াতে একমত রাশিয়া। আফগানিস্তানের কাবুলে আত্মঘাতী গাড়িবোমা হামলায় 14 বিদেশি সেনা নিহত। সংসদ সদস্যের গাড়িবহরে হামলায় আহত 13। এবং ইইউর সঙ্গে ব্রিটেনের থাকা না থাকা নিয়ে গণভোট থেকে পিছিয়ে আসার সুযোগ নেই বললেন ক্যামেরন। ব্রিটিশদের জোটে থাকার পক্ষে ভোট দেওয়ার আহ্বান রাশিয়া, ইতালি ও ফ্রান্সের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌরুশি। বিশ্বব্যাপী সহিংসতার কারণে গত বছর 6,53,00,000 মানুষ গৃহহীন হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর, যা বিগত সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সে হিসেবে বিশ্বে এখন 113 জনের মধ্যে একজন শরণার্থী। মোট শরণার্থীদের মধ্যে অর্ধেকই সিরিয়া, আফগানিস্তান ও সোমালিয়ার নাগরিক বলে জানা গেছে। বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে সংস্থাটির প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে জানা যায়, চলতি বছর শরণার্থীদের মিছিলে ভিড় করেছে আরও 50 লাখ মানুষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একে সবচেয়ে বড় মানবিক সংকট বলে আখ্যা দিয়েছে সংস্থাটি। শরণার্থীদের একটি বড় অংশ ইউরোপমুখী বলে বিভিন্ন গণমাধ্যম খবর প্রকাশ করলেও প্রতিবেদনে জানা গেছে 86% বাস্তুচ্যুত মানুষ মূলত দারিদ্র্য বা উন্নয়নশীল দেশে ঠাঁই পেয়েছে। আর অভিবাসীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছে তুরস্ক, পাকিস্তান ও লেবানন। ফাল্লুজার পর এবার আইএস নিয়ন্ত্রিত আরেক শহর মসুল পুনরুদ্ধারে সামরিক অভিযান শুরু করেছে ইরাকের সরকারি বাহিনী। এদিকে জাতিসংঘ জানিয়েছে, ফাল্লুজা শহর পুনরুদ্ধারে 4 সপ্তাহ ধরে চলা সেনা অভিযানের সময় শহরটির প্রায় 80,000 বাসিন্দা অন্যান্য জায়গায় পালিয়ে গেছে। আইএস মুক্ত হওয়ার পর এখন শহরটিতে চরম মানবিক বিপর্যয় ঘটতে পারে বলে সতর্ক করেছে ত্রাণ সংস্থাগুলো। এর মধ্যে আনবার প্রদেশের রামাদি শহরের সরকারি বাহিনীর অভিযান ও মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহত হয়েছে অন্তত 30 আইএস জঙ্গি। জঙ্গি গোষ্ঠী আইএসের কাছ থেকে ফাল্লুজা পুনরুদ্ধারে সামরিক অভিযান শুরুর 4 সপ্তাহের মাথায় গত শুক্রবার শহরটির বেশিরভাগ এলাকা পূর্ণ নিয়ন্ত্রণে নেয়ার দাবি করে ইরাকি সরকারি বাহিনী। ইরাক সরকারের এমন দাবির মাত্র একদিনের মাথায় গত শনিবার ইরাকে আইএসের রাজধানী বলে পরিচিত উত্তরাঞ্চলীয় শহর মসুল পুনর্দখলে সামরিক অভিযান শুরু হয়েছে বলে রোববার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। এরই মধ্যে শহরের কাছাকাছি 2টি গ্রাম শত্রুমুক্ত করা হয়েছে বলেও জানানো হয়। আইএসের নিয়ন্ত্রণাধীন মসুলের দক্ষিণ পূর্বে অবস্থিত নাসের এলাকাটি ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। মসুলের কেন্দ্রস্থল ও এর আশপাশের এলাকায় যাওয়ার প্রধান রুট এটি। ইরাকি বাহিনীর সদস্যরা বাইজি থেকে 24 কিলোমিটার দূরের এই স্থানটি থেকেই অভিযান শুরু করেছে। ইনশাআল্লাহ শিগগিরই আমরা এই শহরটিতেও আইএসের বিরুদ্ধে বিজয় অর্জন করতে সক্ষম হব। এদিকে জাতিসংঘ জানিয়েছে, ফাল্লুজা অভিযানের গত 3 দিনে প্রায় 30,000 বাসিন্দা শহর ছেড়ে পালিয়ে গেছে। আরও প্রায় 25,000 বাসিন্দা শহর ছেড়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে বলেও জানায় তারা। এ অবস্থায় শহরটিতে প্রয়োজনীয় খাবার, পানি ও ওষুধের তীব্র সংকট দেখা দেয় চরম মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছে ত্রাণ সংস্থাগুলো। আইএস সদস্যরা যাতে ফাল্লুজার বেসামরিক নাগরিকদের ছদ্মবেশে শহর ছেড়ে যেতে না পারে সেজন্য শহরের প্রতিটি প্রবেশদ্বারে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ইরাকি কর্তৃপক্ষ। শহর ছেড়ে যাওয়া প্রতিটি পুরুষকে সব ধরনের তল্লাশি ও নিরাপত্তামূলক পরীক্ষা দিতে হচ্ছে বলেও জানানো হয়। যারা এই শহর ছেড়ে যাচ্ছেন তাদের প্রত্যেকের নাম পরিচয় শনাক্ত করে তবেই তাদের যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। যেসব আইএস সদস্য সাধারণ নাগরিকদের বেশি পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, আমরা তাদের শনাক্ত করে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি। ইরাকের অন্যান্য শহরেও সরকারি বাহিনীর আইএস বিরোধী স্থল অভিযানের সমর্থনে বিমান হামলা অব্যাহত রেখেছে মার্কিন নেতৃত্বাধীন জোট। রোববার আনবার প্রদেশের রামাদি শহরের উত্তরাঞ্চলে সরকারি বাহিনীর অভিযান ও মার্কিন বিমান হামলায় নিহত হয় অন্তত 17 আইএস জঙ্গি। এছাড়াও শহরের পশ্চিমের হিত এলাকায় আইএসের অবস্থান লক্ষ্য করে চালানো মার্কিন জোটের বিমান হামলায় নিহত হয় আরও অন্তত 9 জঙ্গি। এসব হামলায় আইএসের বেশ কয়েকটি অস্ত্রাগার ও যানবাহন ধ্বংস হয়েছে বলে সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। অন্য কর্মকার, সময় সংবাদ। সিরিয়া থেকে তুরস্কে প্রবেশের সময় শিশুসহ অন্তত 11 জনকে তুর্কি সীমান্তরক্ষীরা গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ করেছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
তুর্কি সীমান্তরক্ষীর গুলিতে আরও 8 জন আহত হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। রোববার লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থাটির কর্মীরা অভিযোগ করে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার জেসার আল সুগর শহরের উত্তরাঞ্চলে সীমান্ত পার হওয়ার সময় তুর্কি সীমান্তরক্ষীরা সিরীয়দের উপর গুলিবর্ষণ করে। এতে 4 শিশু ও 3 নারী সহ 8 জন নিহত হয়। নিহতদের বেশিরভাগই একই পরিবারের বলেও জানিয়েছেন তারা। সংস্থাটি আরও জানায়, সিরিয়া সীমান্ত পার হয়ে তুরস্কে যাওয়ার সময় 2016 সালের শুরু থেকে এ পর্যন্ত কমপক্ষে 60 জনকে গুলি করা হয়েছে। তবে মানবাধিকার কর্মীদের করা এই অভিযোগ অস্বীকার করেছে তুরস্কের সামরিক বাহিনী। সিরিয়ার সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় বাড়ানোর বিষয়ে রাজি হয়েছে রাশিয়া। জঙ্গি বিরোধী অভিযানে মধ্যপন্থী বিদ্রোহীরা যাতে অনাকাঙ্ক্ষিত হামলার শিকার না হয় সেজন্য তাদের অবস্থানের বিষয়ে ওয়াশিংটনের কাছে তথ্য চেয়েছে মস্কো। রাশিয়া সিরিয়ায় আইএস সহ অন্যান্য জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখলেও মার্কিন সমর্থিত মধ্যপন্থী বিদ্রোহীদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে বলে দাবি করে আসছে যুক্তরাষ্ট্র। দুদিন আগে জর্ডান সীমান্তবর্তী সিরিয়ার দক্ষিণাঞ্চলে বিদ্রোহীদের অবস্থানে রুশ বিমান অভিযানের সময় মার্কিন যুদ্ধ বিমান তাতে বিপজ্জনকভাবে বাধা দেয় বলে জানায় দ্য ডেইলি বেস্ট। সিরিয়ার আলেপ্পোয় গত কয়েকদিনে সেনা অভিযানে 170 জঙ্গি সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানের প্রেস টিভি। নিহতদের অধিকাংশ আল কায়েদা সংশ্লিষ্ট আল নুসরা ফ্রন্টের সদস্য। জয়শ আল ফাতার কজন সদস্য এই অভিযানে নিহত হয় বলে জানানো হয়। একই সঙ্গে জঙ্গিদের ব্যবহৃত 5টি ট্যাঙ্ক ও 34টি যানবাহন ধ্বংস করে দেয়া সামরিক বাহিনীর সদস্যরা। শহরটিতে সামরিক বাহিনীর অভিযানে সহযোগিতা করে আসছে রুশ বাহিনী। একই সঙ্গে রাক্কা শহরেও আইএস বিরোধী অভিযান অব্যাহত রেখেছে সিরীয় বাহিনী। রোববার রুশ এবং সিরীয় বিমান রাক্কার তাবকা এলাকায় অন্তত 18 দফা বিমান অভিযান চালায় বলে জানায় ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। আফগানিস্তানের কাবুলে দুটি শক্তিশালী গাড়ি বোমা হামলায় কমপক্ষে 14 জন নিহত হয়েছে। এক সংসদ সদস্য সহ আহত হয়েছেন আরও 13 জন। সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সোমবার ভোরে কাবুলের বানাই জেলায় নেপালি নিরাপত্তা রক্ষীবাহী একটি মিনিবাস লক্ষ্য করে এই আত্মঘাতী হামলা চালানো হয়। এরই মধ্যে সামাজিক মাধ্যমে হামলার দায় স্বীকার করেছে তালেবান। এর 3 ঘন্টার মাথায় চেলসিদান এলাকায় সংসদ সদস্য আয়াতুল্লাহ ফাইজানির গাড়িতে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটে। এতে আয়াতুল্লাহ সহ 5 জন আহত হন। গেল মাসে মার্কিন ড্রোন হামলায় তালেবান নেতা মোল্লা আক্তার মনসুর নিহত হওয়ার পর থেকেই বড় ধরনের হামলার হুমকি দিয়ে আসছে জঙ্গি গোষ্ঠীটি। এরই মধ্যে গেল 1 মাসে জঙ্গি গোষ্ঠীটির 2 দফা আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে 20 জন নিহত হয়। এছাড়া সম্প্রতি দেশটিতে আইএস জঙ্গিদেরও উত্থান হয়েছে। গেল রোববার সেদেশের বেশ কয়েকটি প্রদেশে আফগান সেনাবাহিনী অভিযান চালিয়ে 13 আইএস সহ 24 জঙ্গিকে আটক করে। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। মেক্সিকোর শিক্ষা সংস্কার বিরোধী বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত 6, নিরাপত্তা বাহিনীর সদস্য সহ আহত শতাধিক। ব্রেক্সিট গণভোট থেকে পিছিয়ে আসার এখন কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। রোববার লন্ডনে একটি বিতর্ক অনুষ্ঠানে তিনি আরও বলেন, ঘৃণা কিংবা অসহিষ্ণুতার উপর ভিত্তি করে জনগণের কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। ব্রেক্সিটের বিপক্ষে বেশিরভাগ জনগণের মত, এমন জরিপের ফলাফল প্রকাশ হওয়ার পর রাশিয়া, ইতালি এবং ফ্রান্সের পক্ষ থেকে যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানানো হয়েছে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের না হওয়ার জন্য। তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইইউ থেকে বেরিয়ে গেলেই বরং ভালো হবে ব্রিটেনের। কলোজিয়ামের সামনে রোববার একে অপরকে চুম্বন করে ব্রিটেনের প্রতি নিজেদের ভালোবাসার কথা জানালো রোমবাসী। বড় বড় প্ল্যাকার্ডে উই লাভ ইউরোপ, উই লাভ ইউকে লিখে ব্রিটিশদের ইউরোপীয় ইউনিয়ন থেকে বের না হয়ে যাওয়ার জন্য আহ্বান জানায় তারা। এখান থেকে শুরু করে বার্লিন, প্যারিস হয়ে এই কিসিং চেইন লন্ডনে পৌঁছে যাবে, তাদের জানাতে আমরা তাদের কতটা ভালোবাসি। আমি এখনো বুঝতে পারছি না কেন ব্রিটেন ইউরোপ থেকে বেরিয়ে পড়তে চাইছে। এতে কারো লাভই হবে না। প্যারিসেও আয়োজন করা হয়েছে এই চুম্বন অনুষ্ঠানে। আইফেল টাওয়ারের সামনে হাতে হাত রেখে তারা ভ্রাতৃত্বের দোহাই দিয়ে ব্রিটেনকে আহ্বান জানায় ইউরোপীয় ইউনিয়ন না ছাড়ার জন্য। একই কথা বলছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। তার বক্তব্য, যুক্তরাজ্য ইইউ থেকে বেরিয়ে গেলে ইইউ শক্তি তো কমবেই, পাশাপাশি তা ব্রিটেনের জন্য ভালো কিছু বয়ে আনবে না। গণভোটের এই সময়টিকে সংকট মুহূর্ত বলে উল্লেখ করে তিনি এর জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকেই দুষছেন।
ডেভিড ক্যামেরন এখন তার জনগণের প্রতি আহ্বান জানাচ্ছেন তারা যেন ব্রেক্সিটের বিপক্ষে ভোট দেন। তাহলে আপনি কেন নির্বাচনী প্রতিশ্রুতি দিলেন ইইউ থেকে বেরিয়ে যাওয়ার? আপনি নিজেই যদি না চান তাহলে কেন পরিস্থিতির সৃষ্টি করলেন? আমরা চাই ইউরোপ আরো শক্তিশালী হোক, যা ব্রেক্সিটের ফলে সম্ভব নয়। এমন বিপাকে পড়ে ডেভিড ক্যামেরন আবারও জনগণের প্রতি আহ্বান জানালেন ব্রেক্সিটের বিপক্ষে ভোট দেওয়ার। রোববার লন্ডনে এক বিতর্ক অনুষ্ঠানে তিনি বলেন, গণভোট যুক্তরাজ্যের অস্তিত্বের প্রশ্ন। নিশ্চিত না হয়ে এর পক্ষে ভোট দেওয়া কোনোভাবেই ভালো সিদ্ধান্ত হবে না। অসহিষ্ণুতা বা ঘৃণার বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আপনারা যে সিদ্ধান্ত নেবেন তার প্রতি আমি সম্মান দেখাবো, কিন্তু আমি বলবো ইউরোপ থেকে বেরিয়ে না যাওয়াটাই উত্তম হবে। আর এখন গণভোট থেকে পিছিয়ে আসার কোনো উপায় নেই। তবে ইউকেআইপির নেতা নাইজেল ফারাজে আবারও যুক্তরাজ্যের জনগণের প্রতি আহ্বান জানালেন ইইউ থেকে বেরিয়ে আসার জন্য। এ সংক্রান্ত প্রচারণায় নতুন পোস্টারেরও উদ্বোধন করেন তিনি জানান, অভিবাসী ইস্যুতে যুক্তরাজ্যকে সংকটের মুখে ফেলে দিয়েছে ইইউ নেতারা। আমাদের সংস্কৃতি হুমকির মুখে, আমাদের অর্থনীতিও হুমকির মুখে। এ অবস্থায় আমাদের বেরিয়ে যাওয়া প্রয়োজন হয়ে পড়েছে। তার এই পোস্টার প্রকাশ হওয়ার পর থেকেই নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন এটি মানবাধিকারের বিরুদ্ধে নেওয়া একটি পদক্ষেপ। লেবার লিডার জেরেমি করবিন এর সমালোচনা করেছেন। এমনকি অনেক নেতাই পক্ষ ত্যাগ করেছেন এই পোস্টার প্রকাশ হওয়ার পর। তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প বলছেন ইইউ থেকে বেরিয়ে যাওয়াটাই মঙ্গলকর হবে ব্রিটেনের জন্য। আগামী 23 জুনের এই ভোটে কি সিদ্ধান্ত নেবে যুক্তরাজ্যের জনগণ, সেটাই এখন দেখার অপেক্ষা। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। যুক্তরাজ্যের লন্ডনে আইএস জঙ্গি বিরোধী বিক্ষোভ মিছিল করেছে সেখানকার মুসলিম কমিউনিটির হাজারো মানুষ। হুসাইনি ইসলামিক স্টার্ট ইউকে নামক সংস্থাটি প্রতি বছর জঙ্গিবাদ বিরোধী ইউকে আরবাইন শীর্ষক মিছিলের আয়োজন করে থাকে। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার পাশাপাশি শান্তি প্রতিষ্ঠায় সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। ইসলাম মানবাধিকারের কথা বলে এবং সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই বলেও স্লোগান দেয় তারা। মিছিলটি গত সপ্তাহে অনুষ্ঠিত হলেও এ নিয়ে পশ্চিমা গণমাধ্যমগুলো কোনো খবর প্রচার করেনি। মুসলিমদের নিয়ে স্থানীয় গণমাধ্যমগুলোর পক্ষপাতমূলক খবর প্রচারের কারণে সেখানকার মুসলিম কমিউনিটি বেশ চাপের মুখে আছে বলে অভিযোগ মিছিলের আয়োজক সংস্থাটির। সাংবাদিকরা মুসলিমদের নিয়ে কোনো ইতিবাচক খবর প্রচার না করে সবসময় নেতিবাচক খবর প্রকাশের ব্যাপারে আগ্রহী বলে জানান তারা। ফ্লোরিডা হত্যাকাণ্ডের মতো ঘটনা এড়াতে মার্কিন সরকারের উচিত এখনই সবার প্রোফাইলিং বা যাবতীয় তথ্য সংরক্ষণ করা। রোববার সিবিএস নিউজের কাছে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প এ মন্তব্য করেন। মুসলমানদের প্রোফাইলিং সম্পর্কে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, সবাইকে ইন্টারভিউ করে তাদের মনস্তত্ত্ব এবং গতিবিধির প্রতি নজর রাখা উচিত। আর এমনটা করা না হলে কোনোভাবেই এমন হামলা মোকাবেলা করা যাবে না। এদিকে ফ্লোরিডায় নাইট ক্লাবে হামলাকারী ওমর মতিনের স্ত্রী নূর সালমান মানসিকভাবে কিছুটা দুর্বল বলে জানিয়েছে তার স্কুলের শিক্ষক। শিক্ষকের দাবি তার বোধ শক্তি খুবই কম ছিল বলে তাকে বিশেষ স্কুলে পাঠানো হয়। ইয়েমেনের 276 বন্দীকে মুক্তি দিয়েছে হাউথি বিদ্রোহীরা। আল জাজিরা জানায়, সাবেক প্রেসিডেন্ট মানসুর হাদির সমর্থক এই বন্দীদের রোববার বায়দা ও ধামার প্রদেশে বন্দীদশা থেকে মুক্তি দেওয়া হয়। এর আগে শনিবার হাউথি সমর্থিত আনসারুল্লাহ ও হাদি বাহিনীর মধ্যে 200 বন্দী বিনিময় হয়। স্থানীয় বিভিন্ন গোত্রের মধ্যস্থতায় এ বন্দী বিনিময় সম্পন্ন হয় বলে জানায় গণমাধ্যম। 2015 সালের মার্চে সৌদি জোট ইয়েমেনে সামরিক অভিযান শুরুর পর এটি হাদি সমর্থক ও শিয়া গোষ্ঠীর মধ্যে সবচেয়ে বড় বন্দী বিনিময়ের ঘটনা। ইয়েমেনের শিয়া হাউথি ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আব্দুর রাব্বু মনসুর হাদির সমর্থকদের মধ্যে জাতিসংঘের মধ্যস্থতায় শান্তি চুক্তি হলেও সংঘাত চলছে। আন্তর্জাতিক সমালোচনা উপেক্ষা করে ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ স্থাপনা নির্মাণে আরও $1.80 কোটি বরাদ্দ দিয়েছে ইসরায়েল। রোববার মন্ত্রিসভায় এই অর্থ বরাদ্দের অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একজন মুখপাত্র জানান, পশ্চিম তীরে বিভিন্ন স্থাপনা তৈরিতে এই অর্থ ব্যয় করা হবে। গত বছর এ খাতে বরাদ্দ করা $8.80 কোটি বাজেটের সম্পূরক হিসেবে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়। সাধারণ ইসরায়েলিদের কল্যাণে
অর্থ বাড়ানোর বদলে একে রাজনৈতিক স্থাপনা নির্মাণে অর্থের অপচয় বলে মন্তব্য করেছেন পার্লামেন্টের বিরোধীরা। পশ্চিম তীরের রাজনৈতিক দল প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের পক্ষ থেকে ইসরায়েলের এ উদ্যোগকে আন্তর্জাতিক মতামতের ওপর চপেটাঘাত বলে মন্তব্য করা হয়েছে। একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছাতে সব রকম চেষ্টার প্রতি ইসরায়েল এমন বিদ্বেষপূর্ণ আচরণ করে বলে মন্তব্য করে পিএলও। ঘনবসতিপূর্ণ পশ্চিম তীরে ইসরায়েলের 230টি অবৈধ স্থাপনা রয়েছে। ফিলিস্তিনিদের নিপীড়নে এখন ইসরায়েলিদের প্রধান হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে পানি। জীবনের সবচেয়ে প্রয়োজনীয় উপকরণ এই পানি থেকে গত 2 সপ্তাহ ধরে বঞ্চিত পশ্চিম তীরের লাখো ফিলিস্তিনি। ইসরায়েলের রাষ্ট্রীয় পানি সরবরাহকারী প্রতিষ্ঠান মেকরথ পশ্চিম তীরের পানি যোগান বন্ধ রাখলেও অভিযোগ অস্বীকার করে পানি সংকটের পেছনে সরবরাহ লাইনের ত্রুটিকে দায়ী করছে। এদিকে দিনের পর দিন পানির অভাবে দুর্গত এলাকাগুলোর স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা দেখা দিয়েছে। ফিলিস্তিনে এখন তীব্র গরম, অথচ এই মৌসুমে পশ্চিম তীরের লাখো মানুষ ভুগছে তীব্র পানির সংকটে। স্থানীয় খামার ব্যবসায়ী জামিল শহীদ বাধ্য হয়ে বাইরে থেকে পানি কিনে আনলেও তা দিয়ে প্রয়োজন মিটছে না। পর্যাপ্ত পানি না পেলে গাভীর দুধের পরিমাণ স্বাভাবিকের চাইতে অনেক কমে যায়। আয়ের 5 ভাগের 1 ভাগ পানির পেছনেই খরচ হয়। খামার তো পানি ছাড়া চলবে না। গত 2 সপ্তাহ ধরে পানি সরবরাহ বন্ধ থাকায় পশ্চিম তীরের সাধারণ মানুষের দুর্ভোগের যেন শেষ নেই। সামান্য পানি দিয়ে লাখো মানুষের চাহিদা মেটাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। আমরা পুরো শহরকে 3টি জোনে ভাগ করেছি। তাদেরকে পালাক্রমে পানি সরবরাহ করা হয়। এতে প্রতিটি পরিবার 3 দিন অন্তর পানি পেয়ে থাকে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, ফিলিস্তিনি ভূখণ্ডের নিচে যে সরবরাহ লাইন গেছে তার কাঠামোগত জটিলতা ও পানির পাম্পে ত্রুটির কারণে এ ঘাটতি দেখা দিয়েছে। গরমকালে এ সংকট স্বাভাবিক বলেও জানায় তারা। সরবরাহ লাইন এক হলেও ভিন্ন চিত্র ইসরায়েলি বসতি এলাকায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে যেখানে একজন ব্যক্তির দিনে 100 লিটার পানির প্রয়োজন, সেখানে একজন ইসরায়েলি দিনে 460 লিটার পানি পাচ্ছে, আর তার বিপরীতে ফিলিস্তিনিদের কপালে জুটছে জনপ্রতি মাত্র 20 লিটার পানি। 1967 সালের যুদ্ধে পশ্চিম তীর ইসরায়েলিদের দখলে গেলে পানির নিয়ন্ত্রণও তাদের হাতে চলে যায়। 1995 সালের অস্ত্র চুক্তি অনুযায়ী জর্ডান নদী এমনকি পাহাড়ি ঝর্ণার পানি ব্যবহারে বঞ্চনার শিকার হয় ফিলিস্তিনিরা। চুক্তি অনুযায়ী ইসরায়েলিরা 71% ও ফিলিস্তিনিরা মাত্র 17% পানির ভাগ পায়। এই ঘাটতি মেটাতে ফিলিস্তিনিদের কুয়া বা নলকূপ তৈরিরও অনুমোদন দেওয়া হয়নি। চুক্তির মেয়াদ 2000 সালে শেষ হওয়ার কথা থাকলেও তা এখনো চলছে। এই দীর্ঘ সময়ে ফিলিস্তিনি জনসংখ্যা বাড়লেও পানির সরবরাহ তো বাড়েইনি, উল্টো 5% কমে গেছে। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। পরিবারের অমতে বিয়ে করায় পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের একটি গ্রামে অন্তঃসত্ত্বা নারী ও তার স্বামীকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় পুলিশের বরাতে গণমাধ্যম জানায়, গত বুধবার আকসা নামে ওই নারীর পরিবারের সদস্যদের সঙ্গে তার স্বামীর তীব্র বাকবিতণ্ডা হয়। এরপর থেকে ওই দম্পতিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে স্বামীর পরিবার পুলিশকে জানালে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি খালের পাশে তাদের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় পুলিশ আকসারের এক আত্মীয়কে গ্রেফতার করে। আকসার পরিবার তাদের বিয়ে মেনে নেয়নি বলে জানায় পুলিশ। পরিবারের সম্মান রক্ষায় অনার কিলিং এর নামে পাকিস্তানে প্রায়ই এমন হত্যাকাণ্ড ঘটে। চীন পরমাণু সরবরাহ ও বাণিজ্য নিয়ন্ত্রণকারী গোষ্ঠী এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তির বিরুদ্ধে নয় বলে জানিয়েছে নয়াদিল্লি। রোববার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। কোন পদ্ধতিতে এ সদস্যপদ দেয়া হবে সে বিষয়ে দেশটির সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের আশা প্রকাশ করেছেন তিনি। চীন এসএনজিতে ভারতের অন্তর্ভুক্তির বিরোধিতা করছে এমন খবর নাকচ করে দেন সুষমা। সংস্থাটিতে পাকিস্তানের অন্তর্ভুক্তির বিষয়ে ভারতের আপত্তি নেই বলেও মন্তব্য করেন তিনি। তবে পাঠানকোট সন্ত্রাসী হামলার বিষয়ে পাকিস্তান যথাযথ ব্যবস্থা গ্রহণের আগ পর্যন্ত দেশটির সঙ্গে ভারতের শান্তি আলোচনা শুরুর প্রক্রিয়া স্থগিত থাকবে বলে জানান ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। विदेश सचिव भी गए थे। এনএসজিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে পাকিস্তান সহ যে কোনো দেশের অন্তর্ভুক্তিতে আমাদের কোনো আপত্তি নেই। যোগ্যতার বিচারে যে দেশই এনএসজির সদস্যপদ পাক, ভারত তার বিরোধিতা করবে না। আমি মনে করি ভারতকে কোন পদ্ধতিতে সংস্থাটির সদস্যপদ দেয়া হবে সে বিষয়ে চীনের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছা সম্ভব। ভারতের দ্বিতীয়বারের মতো পালিত হয়েছে আন্তর্জাতিক যোগ দিবস। দিবসটির উদ্যোক্তা দেশ ভারতের নানা আয়োজনে দিবসটি পালন করা হচ্ছে। নয়াদিল্লি ছাড়াও দেশটির বিভিন্ন অঞ্চলে দিবসটি পালন করা হচ্ছে। এবারের আসরে 30,000-এর বেশি মানুষের সঙ্গে অংশ নেন ভারতের বেশ কয়েকজন রাজনৈতিক নেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও।
রোববার সকাল থেকেই নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবন ও ইন্ডিয়া গেটের মধ্যবর্তী রাজপথে জড়ো হতে শুরু করেন হাজার হাজার ভারতবাসী। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত যোগ চর্চায় অংশ নেন 30,000-এর বেশি মানুষ। ছিলেন নগর উন্নয়ন মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু। যোগা এক ভারতীয় কলা হয়। যোগচর্চা ভারতের একটি শিল্প, এটি আমাদের ঐতিহ্য। যোগচর্চা আমাদের জীবনেরই একটি অংশ। এর মাধ্যমে ধৈর্য, শৃঙ্খলার মতো গুণ এবং মানসিক ও শারীরিক শান্তি অর্জন করা সম্ভব। আমার জীবন মে যোগা এক ভাগ হোনা চাহিয়ে। যোগদান রাজনৈতিক ব্যক্তিত্ব, সঙ্গীত শিল্পী সহ আরো অনেকে। অমর জওয়ান জ্যোতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় এর আনুষ্ঠানিকতা। ধ্যান ও যোগ চর্চার মাধ্যমে ভারত বিশ্ববাসীর সম্মান অর্জন করেছে। আমরা এর মধ্য দিয়ে সবাইকে সুস্বাস্থ্য অর্জন, ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা, আত্মিক উন্নয়ন, বিশ্ব শান্তি ও ভ্রাতৃত্বের পথ দেখিয়েছি। 2014 সালে জাতিসংঘে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ চর্চার গুরুত্ব তুলে ধরে আন্তর্জাতিক যোগ দিবসের স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। তার প্রস্তাব গ্রহণ করে 21 জুনকে আন্তর্জাতিক যোগ দিবস ঘোষণা করে জাতিসংঘ। শিরিন আক্তার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। ওকিনাওয়া দ্বীপে মার্কিন সেনার জাপানি নারী ধর্ষণের প্রতিবাদে ফুঁসে উঠেছে জাপান। ওয়াশিংটনের সঙ্গে নিরাপত্তা চুক্তি বাতিলের দাবি। মেক্সিকোর দক্ষিণাঞ্চলে শিক্ষা সংস্কার বিরোধী বিক্ষোভ চলাকালে শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে 6 জন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সদস্য সহ আহত হয়েছে শতাধিক মানুষ। সরকারের শিক্ষা ব্যবস্থা সংস্কার ও 2 শিক্ষক নেতাকে আটকের প্রতিবাদে ওসাকা রাজ্যে 1 সপ্তাহ ধরে বিক্ষোভ করে আসছে শিক্ষক ইউনিয়নের সদস্যরা। রোববার ওসাকা সিটির উত্তর পশ্চিমাঞ্চলের শহর নোচেক্সলানে বিক্ষোভ কর্মসূচি চলাকালে পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে বিক্ষোভকারীরা। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষকদের উপর কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এতে বেশ কয়েকজন হতাহত হয়। ওকিনাওয়া দ্বীপে মার্কিন সেনার জাপানি নারী ধর্ষণের প্রতিবাদে দ্বীপটি থেকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি সরিয়ে নেওয়ার দাবি তুলেছে জাপানিরা। মার্কিন সামরিক বাহিনী এ দ্বীপে অবস্থান করলে এমন ঘটনা ঘটতেই থাকবে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে জাপানের নিরাপত্তা চুক্তি বাতিলেরও দাবি জানায় বিক্ষুব্ধ ওকিনাওয়াবাসী। তবে অভিযুক্ত ওই ব্যক্তি মার্কিন সেনা নয়, বরং ওকিনাওয়ায় বসবাসরত মার্কিন বেসামরিক কর্মচারী ছিলেন বলে দাবি ওকিনাওয়ায় দায়িত্বরত সেনা কর্মকর্তার। ওকিনাওয়া দ্বীপের ওন্না গ্রামের এই স্থানটি থেকেই গত 19 মে উদ্ধার করা হয় 20 বছর বয়সী ধর্ষিতা জাপানি তরুণীর লাশ। এখনো এই স্থানটিতে তার স্মরণে শ্রদ্ধা জানান মার্কিন সেনা অপরাধীর বিরুদ্ধে সরব জাপানিরা। এই ঘটনার পরই ওকিনাওয়া ও টোকিওতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। গত 2 দিনে সেই বিক্ষোভ আরো জোরালো হয়। রোববার ওকিনাওয়ার নাহায় বিক্ষুব্ধ জাপানিরা এই ঘটনায় দায়ী মার্কিন সেনার মৃত্যুদণ্ডের পাশাপাশি দ্বীপটি থেকে মার্কিন সামরিক ঘাঁটি সরিয়ে নেওয়ার দাবি জানান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে মার্কিন সেনা মোতায়েনের পর থেকেই এ দ্বীপে এমন ঘটনা ঘটে আসছে, আমরা আর সহ্য করতে পারছি না। আমরা ওকিনাওয়ায় কোনো সামরিক স্থাপনা দেখতে চাই না। জাপানি সংবিধানে যে শান্তির কথা বলা হয়েছে, মার্কিনীদের সঙ্গে জাপানের নিরাপত্তা চুক্তি কোনোভাবেই তার সঙ্গে মানানসই নয়। এই চুক্তি বাতিল করতে হবে। এর আগে 1995 সালে মার্কিন সেনার বিরুদ্ধে 12 বছর বয়সী এক জাপানি কিশোরী ধর্ষণের অভিযোগ ওঠার পরও এমন আন্দোলন ছড়িয়ে পড়েছিল। এরপর ওকিনাওয়ার ফুতেনমা থেকে বিমান ঘাঁটি সরিয়ে নেওয়ার পরিকল্পনা করলেও তা আর কার্যকর করেনি ওয়াশিংটন। এবার ধর্ষণের অভিযোগ ওঠার কয়েকদিন পর 32 বছর বয়সী কেনেথ ফ্রাঙ্কলিন শিনজাটোকে গ্রেপ্তার করা হলেও এখনো তার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ আনা হয়নি। গত মাসে ওবামার জাপান সফরের সময়ও বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। সে সময় ওবামা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি না হওয়ায় আবারও বিক্ষুব্ধ হয়ে উঠেছে ওকিনাওয়া। ওয়াশিংটনের পক্ষ থেকে বারবার তদন্তের কথা বলা হলেও বিদেশে কর্মরত কোনো মার্কিন সেনার বিরুদ্ধে এমন অভিযোগ প্রমাণিত হওয়ার পরও কিছু প্রক্রিয়া সম্পন্ন করতে হয় বলে জানায় মার্কিন সামরিক বাহিনী। তবে এই ঘটনায় অভিযুক্ত শিনজাটো ওকিনাওয়ায় বসবাসরত বেসামরিক মার্কিন কর্মচারী বলে দাবি করেন দ্বীপটিতে দায়িত্বরত মার্কিন সেনা কর্মকর্তা। এই ঘটনায় জাপানে অবস্থানরত মার্কিন সেনারা বিব্রত বলেও জানান তিনি। এটি কোনোভাবেই মার্কিন সেনাদের বৈশিষ্ট্য বহন করে না। এই ঘটনা আমাদের সবাইকে ক্ষুব্ধ করেছে। ঘটনার যথাযথ তদন্ত হচ্ছে, তবে সামরিক ঘাঁটি সরিয়ে নেওয়ার দাবি অযৌক্তিক।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে 1972 সাল পর্যন্ত টানা 27 বছর ওকিনাওয়া দখল করে রেখেছিল যুক্তরাষ্ট্র। জাপানে অবস্থানরত 47,000 মার্কিন সেনার অর্ধেকেরই অবস্থান 1200 বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপে। বর্তমানে ওকিনাওয়ার 1/5 জুড়েই মার্কিন সেনাদের বাসস্থান ও বিভিন্ন সামরিক স্থাপনা রয়েছে। সামরিক ও বেসামরিক কর্মচারী মিলে প্রায় 50,000 মার্কিন নাগরিক ওকিনাওয়ায় বসবাস করে। বিশ্বের 80টি দেশে যুক্তরাষ্ট্রের প্রায় 800 সামরিক ঘাঁটি থাকলেও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আধিপত্য ধরে রাখতে ওকিনাওয়ার বিমান, নৌ ও সেনা ঘাঁটি খুবই গুরুত্বপূর্ণ। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। ইতালির রোম শহরে প্রথম নারী মেয়র নির্বাচিত হয়েছেন ইইউ জোট বিরোধী 5 স্টার মুভমেন্টের নেতা ভার্জিনিয়া রাজ্জি। রোববার দ্বিতীয় দফার নির্বাচনে বিপুল ভোটে জয় পান 37 বছর বয়সী এই আইনজীবী। ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি পিডির মেয়র প্রার্থী রবার্তো গিয়েচেত্তিকে পেছনে ফেলে 2/3 ভোট নিজের ঝুলিতে ভরেন তিনি। প্রথম দফার ভোটে রাজ্জি 35% ও গিয়াচেত্তি 24% ভোট পেয়েছিলেন। জয়লাভের পর তিনি 2 দশকের দুর্বল শাসনের অবসান ঘটিয়ে দুর্নীতি দূর করার প্রত্যয় ব্যক্ত করেন। নগর কর্তৃপক্ষের ঋণের পরিমাণ 15,000 কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যাওয়ায় নতুন মেয়রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল রোমের অর্থনৈতিক সংকট মোকাবেলা, সরকারি পরিবহন, আবাসন ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন। রাজ্যের জয় 2018 সালের পার্লামেন্ট নির্বাচনে 5 স্টার মুভমেন্টের জয়ের ভিত শক্ত করেছে বলে মত বিশ্লেষকদের। রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ক্যারেলিয়ার একটি হ্রদে নৌকাডুবিতে অন্তত 14 শিশুর মৃত্যু হয়েছে। জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাতে রুশ গণমাধ্যম আরটি জানায়, শনিবার সন্ধ্যায় ফিনল্যান্ড সীমান্তবর্তী লেক সিয়ামোজেরোতে ঝড়ের কবলে পড়ে এ নৌকাডুবি ঘটে। রোববার মৃতের সংখ্যা 11 বলে জানানো হলেও সোমবার সকালে শহরের মেয়র সংবাদ সম্মেলনে 14 শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেন। দুর্ঘটনার সময় মস্কো থেকে ভ্রমণে যাওয়া 47 শিশু ও 4 জন প্রাপ্তবয়স্ক মানুষ 2টি নৌকা ও একটি ভেলায় চড়ে লেকটিতে ভ্রমণ করছিলেন। নৌ দুর্ঘটনায় আহত 12 শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দলের 3 শতাধিক সদস্য লেকটিতে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে উদ্ধার করে। ঝড়ের পূর্বাভাসের কারণে লেকটিতে ভ্রমণের সতর্কতা জারি করেছিল কর্তৃপক্ষ। নিরাপত্তা বিধি ভঙ্গ করায় এরই মধ্যে সেখানকার এক প্রশিক্ষককে গ্রেফতার করা হয়েছে। ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 35 জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছে 25 জন। কয়েকদিনের ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় জাভার মধ্যাঞ্চলে কয়েক হাজার বাড়িঘর প্লাবিত হয়েছে। ঘনবসতিপূর্ণ প্রদেশটির 16টি জেলায় এ বন্যার কবলে পড়েছে। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত পুররেজো জেলায় 25 জন নিখোঁজ রয়েছেন। জরুরি উদ্ধারকারী দল বিভিন্ন এলাকায় ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালালেও পানিতে রাস্তাঘাট তলিয়ে যাওয়া মানুষজন বিপদে পড়েছেন। বন্যা দুর্গত এলাকাগুলোতে রাস্তায় যানবাহন আটকে থাকতে দেখা গেছে। সোমবার পর্যন্ত ভারী বর্ষণ চলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ইন্দোনেশিয়ার আবহাওয়া দপ্তর। Sementara itu, tinggi muka air Bengon Solo sempat memasuki siaga 3 Kabupaten Karanganyar. Puluhan rumah di Dusun Daleman. যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পোট্রেরো শহরে নতুন করে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। রোববার রাজ্যের দক্ষিণাঞ্চলীয় এই শহরটির মেক্সিকো সীমান্তবর্তী একটি জঙ্গলে আগুন লাগলে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তা প্রায় 900 একর জমিতে ছড়িয়ে পড়ে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকার প্রায় 700 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এছাড়াও শহরে বেশ অস্থায়ী আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে কয়েকশো দমকল কর্মী। এদিকে যুক্তরাষ্ট্রের আরেক অঙ্গরাজ্য নিউ মেক্সিকোর টরেন্স কাউন্টি এলাকার দাবানল 5 দিন পর কিছুটা নিয়ন্ত্রণে আসায় সেখানকার ঘরবাড়িতে ফেরার অপেক্ষায় রয়েছেন শত শত বাসিন্দা। এদিকে দাবানল পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে এখনও কাজ করে যাচ্ছেন প্রায় 950 দমকল কর্মী। গত 14 জুন থেকে শুরু হওয়া এই দাবানলে এখন পর্যন্ত প্রায় 18,000 একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছে। বিমান কর্তৃপক্ষ জানায়, রোববার সান ফ্রান্সিসকোয় একটি রেল লাইনের উপর 1 ইঞ্জিন বিশিষ্ট ছোট বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুন ধরে যায়। এ দুর্ঘটনায় বিমানের পাইলট নিহত হন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। দুর্ঘটনার কারণ সম্পর্কে জানা না গেলেও এ বিষয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্নাতক ডিগ্রির বিষয়ে তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়।
সম্প্রতি মোদির স্নাতক ডিগ্রির বিষয়ে নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রশ্ন তুললে তথ্য অধিকার আইনে তার ডিগ্রির বিষয়ে অনুসন্ধানের আবেদন করেন দিল্লির এক আইনজীবী। তবে ওই আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্নাতক ডিগ্রির বিষয়ে তথ্য দিতে অস্বীকৃতি জানায় দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডিগ্রির বিষয়ে তথ্য দিতে অস্বীকৃতি জানাতে পারে না বলে মন্তব্য করেছেন মোদির ডিগ্রি ভুয়া বলে দাবি করা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। একই সঙ্গে এর মধ্য দিয়ে মোদির ডিগ্রির বিষয়ে সমালোচনা আরও বাড়বে বলেও জানান তিনি। জুলিয়ান অ্যাসাঞ্জের ইকুয়েডর দূতাবাসে বন্দিত্বের 4 বছর পূর্ণ হলো আজ। তার মুক্তির দাবিতে বিশ্বব্যাপী প্রচারণা চালাচ্ছেন সমর্থকেরা। 2006 সালে উইকিলিক্স প্রতিষ্ঠা করেন জুলিয়ান অ্যাসাঞ্জ। একের পর এক গোপন নথি ফাঁস করে সবার আলোচনায় শীর্ষে চলে আসেন তিনি। বিশেষ করে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর বেশ কয়েকটি গোপন নথি ফাঁস করে মোস্ট ওয়ান্টেড লিস্টে নাম উঠে যায় অ্যাসাঞ্জের। রাজনৈতিক আশ্রয়ে সুইডেনে গেলেও 2010 সালে ধর্ষণ মামলায় আটক হন সেখানে। গ্রেফতার এড়াতে এরপর 2012 সালে ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন তিনি। 4 বছর পেরিয়ে গেলেও এখনও সেখান থেকে মুক্ত হতে পারেননি তিনি। সৌরচালিত বিমান সোলার ইম্পালস 2 যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আবার উড্ডয়ন করেছে। রয়টার্স জানায় স্থানীয় সময় সোমবার রাত 2:30টায় বিমানটি জন এফ কেনেডি বিমানবন্দর থেকে আটলান্টিক পাড়ি দেওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সংশ্লিষ্টরা জানান স্পেনের সেভিয়া বিমানবন্দরে পৌঁছাতে জ্বালানিবিহীন এই বিমানটির 90 থেকে 110 ঘন্টা সময় লাগতে পারে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে বিশ্ববাসীকে সচেতন করতে 2015 সালের মার্চে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে যাত্রা শুরু করে সোলার ইম্পালস 2 নামের সৌরশক্তি চালিত এই বিমান। সুইস পাইলটদের একটি দল বিমানটি চালানোর দায়িত্বে রয়েছেন। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তেমন কোনো নাটক ও চলচ্চিত্র নির্মিত না হয় হতাশা প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের শীর্ষস্থানীয় নাট্য ব্যক্তিত্বরা। তবে 60-এর দশকে পূর্ব পাকিস্তানের চেয়ে স্বাধীনতার পরে বাংলাদেশের নাটক পশ্চিমবঙ্গকে ছাপিয়ে গেছে বলে মনে করেন তারা। বাংলা নাটককে আরও সমৃদ্ধ করতে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গকে এক সুতায় বাঁধতে চান বাংলাদেশের থিয়েটার ব্যক্তিত্বরাও। কলকাতা থেকে সুব্রত আচার্যের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রোববার মধ্য কলকাতার শিশির মঞ্চে বাংলাদেশ নাটকের বিশ্বভ্রমণ শীর্ষক এক সেমিনারে অংশ নেন দুই বাংলার অভিনেতা, নাট্যকার এবং নির্মাতারা। বাংলা নাটককে বিশ্ব দরবারে ছড়িয়ে দেওয়ার উদ্যোগের অংশ হিসেবে শিল্পকলা একাডেমি আয়োজিত এই অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর আফসার আহমেদ। পশ্চিমবঙ্গের স্বনামধন্য নাট্য ব্যক্তিত্ব পরিচালক চন্দন সেন বাংলাদেশ সরকারের এই উদ্যোগের প্রশংসা করলেও বঙ্গবন্ধুকে নিয়ে মনে রাখার মতো কোনো নাটক ও চলচ্চিত্র নির্মাণ না হয় অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করেন। আমাদের দেশে গান্ধীজিকে নিয়ে অন্ততপক্ষে গোটা 3 সমর্থ নাট্য প্রযোজনার কথা আমি জানি, কিন্তু এখনো পর্যন্ত আমরা মুজিবুর রহমানকে নিয়ে তেমন কোনো নাটক আমরা এখন দেখতে পাইনি। অথচ তার জীবন নাটকীয় উপাদানে ভর্তি বলে আমার মনে হয়। একইভাবে বিষয়টি নিয়ে হতাশার কথা তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান অতিথি পশ্চিমবঙ্গের বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক ডক্টর পবিত্র সরকার। নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী এই প্রসঙ্গে বলেন, মুক্তিযুদ্ধের নাটকগুলোতে বঙ্গবন্ধুকে আনা হলেও শুধু বঙ্গবন্ধুকে নিয়ে কোনো চলচ্চিত্র ও নাটক হয়নি বাংলাদেশে। এসব অভিযোগের সত্যতা স্বীকার করে নিয়ে শিল্পকলা একাডেমির মহাপরিচালক খুব শিগগিরই বঙ্গবন্ধুকে নিয়ে বড় কোনো উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই রকম খুব বেশি নাটক হয়নি, এটা সত্যি। চলচ্চিত্র করার অনেক উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, সেটি হয়তো এমন একটা ব্যক্তিত্বকে কিভাবে উপস্থাপন করবে সেই ধরনের পাণ্ডুলিপি তৈরি করা, এবং সেই জায়গাটা হয়তো এখন পর্যন্ত সাহসী হয়ে কেউ ওঠেনি। আমার বিশ্বাস উদ্যোগ কিছু কিন্তু গ্রহণ করা হয়েছিল এবং এখনো হচ্ছে। আমার বিশ্বাস যে আমাদের স্বপ্নটা সেটা পূরণ হবে। 3 মাস পর পশ্চিমবঙ্গের নাট্য ব্যক্তিত্বদের নিয়ে ঢাকায় একই রকম একটি সেমিনার আয়োজনের ঘোষণা দেন লিয়াকত আলী লাকি। সময় সংবাদ, কলকাতা। স্টার ট্রেক ছবির অভিনেতা অ্যাস্টন এলচিন স্থানীয় সময় রোববার সকালে নিজ গাড়ির চাপায় মারা গেছেন। পুলিশ জানায় লস অ্যাঞ্জেলেসের নিজ বাড়ির আঙিনায় গাড়ি থেকে নামার পর গাড়িটি ঢাল বেয়ে পেছন দিকে নামতে শুরু করে। এ সময় গাড়ির ধাক্কায় বাড়ির সামনের চিঠির বাক্সের পিলার ও বেড়ার মাঝে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় 27 বছর বয়সী এই অভিনেতার। তিনি স্টার ট্রেক ছবির পাভেল চেকভ চরিত্রে অভিনয় করেছিলেন। রাশিয়ান বংশোদ্ভূত এই হলিউড অভিনেতা এর আগে লাইক ক্রেজি, গ্রিন রুম ছবিতে অভিনয় করেছিলেন। তাকে প্রাণবন্ত, উদার ও তুখোড় মেধাবী আখ্যা দিয়ে এই অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন হলিউড অভিনেতারা।
স্টার ট্রেক ছবিটির তৃতীয় সিক্যুয়েল স্টার ট্রেক বিয়ন্ড সামনের মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। বিশ্বব্যাপী সহিংসতার কারণে গত বছর রেকর্ড সংখ্যক 6.5 কোটি মানুষ গৃহহীন হয়েছে প্রতিবেদন জাতিসংঘের। ইরাকের ফাল্লুজা ছেড়ে পালিয়েছে 80,000 বাসিন্দা। সিরিয়ার সীমান্তে তুর্কি সেনাদের গুলিতে 11 সিরীয় বেসামরিক নাগরিক নিহত। সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় বাড়াতে একমত রাশিয়া। আফগানিস্তানের কাবুলে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় 14 বিদেশি সেনা নিহত। সংসদ সদস্যের গাড়ি বহরে হামলায় আহত 13। এবং ইইউর সঙ্গে ব্রিটেনের থাকা না থাকা নিয়ে গণভোট থেকে পিছিয়ে আসার সুযোগ নেই বললেন ক্যামেরন। ব্রিটিশদের জোটে থাকার পক্ষে ভোট দেওয়ার আহ্বান রাশিয়া, ইতালি ও ফ্রান্সের। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়ের।